এবারে যোগফল হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স ওই কোশ্চেনটা উত্তর দিচ্ছি যে কেন বাংলাদেশ এইটাকে ইউজ করছে আর ইন্ডিয়া কারেন্ট অ্যাকাউন্টটাকে ইউজ করছে। বাংলাদেশ ইউজ করছে বিকজ আমাদের লাইন অফ অ্যাডভান্টেজ হচ্ছে আরএনজি থেকে আমরা আরএনজি কে ফোকাস করতে চাচ্ছি। আরএনজি কোথায় আছে? ব্যালেন্স অফ ট্রেডে আছে। এই কারণে আমরা ব্যালেন্স অফ ট্রেডকে কি ডেটা ইউজ করছি, তো আমরা ব্যালেন্স অফ ট্রেড ডেফিসিট বলতে ট্রেড ডেফিসিট করছি। আর ইন্ডিয়া কারেন্ট অ্যাকাউন্ট ইউজ করছে বিকজ ইন্ডিয়ার পয়েন্ট অফ অ্যাডভান্টেজ হচ্ছে আইটি সেক্টর, আইটি এক্সপোর্ট যেটা এইখানে যায়, আইটি টেলিকম কাউন্সিল, আইটি কাউন্সিল, তো এটা এইখানে যায়। তো ইন্ডিয়ার পয়েন্ট অফ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হচ্ছে এই ফিগারটা। এই ফিগারটাকে রিফ্লেক্ট করার জন্য তারা কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স ইউজ করছে, বিকজ শুধু সার্ভিস অ্যাকাউন্ট আবার ফোকাস করা যায় না। It can be a key feature, then comes এইটা, nothing in between. এইটা আসে, তারপরে কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স আসতে পারে। বাট আমরা যদি বলি শুধুমাত্র আমরা 4 নম্বর নিয়ে ফোকাস করব, সেটাও করা যাবে না, যদিও এটা একটা সাইজেবল ফিগার, বিকজ স্ট্যাটাস অনুযায়ী ট্রেড ডেফিসিট, ব্যালেন্স ইজ এ কি ফেনোমেনা, দেন কামস এরপরে আসে কারেন্ট অ্যাকাউন্টের স্ট্যাটাস, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স। ইন্ডিয়া কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স নিচ্ছে বিকজ সেটা তার আরএনজি কেও ইনক্লুড করছে অ্যাজ ওয়েল অ্যাজ আইটি কেও ইনক্লুড করছে। সো দ্যাটস দ্য রিজন দে হ্যাভ গন ফর কারেন্ট অ্যাকাউন্টের লোক। না বুঝতে অসুবিধা নেই, বাট অন্যান্য ফিগারগুলো অন্যান্য জিনিসগুলো বুঝতে পারছেন। এটাকে সেকেন্ডারি কেন বলা হলো? এটাকে সেকেন্ডারি বলা হলো বিকজ এর এক হাত ভাঙা, বোঝার চেষ্টা করো। ওর 2 হাত আছে আর এর এক হাত ভাঙা, এই কারণে এটাকে একটু ইকোনমিক্সের দিক থেকে একটু লেস স্ট্যাটাস দেওয়া হয়, বিকজ ইটস এ কমপ্লিট ট্রানজাকশন, ইট ইজ অ্যান্ড ইটস নট। সো এই কারণে এটাকে সেকেন্ডারি বলা হয়। তো এটা একটা একাডেমিক কোশ্চেন, এইটা ফিগার এত বড়, দেন এগেন এটাকে এখানে সেকেন্ডারি মনে করবো, হয় না দিস কাম ফার্স্ট অ্যান্ড দিস কাম সেকেন্ড। যুক্তি হচ্ছে ওইটা যে এটা কমপ্লিট ট্রানজাকশন, বাট এটা কিন্তু আনইকুইটাল, সো নট লাইক এ কমপ্লিট ওয়ান। In a current account balance আমরা দেখলাম, তো despite the fact that it is deficit, but it is not fundamental. মাঝে মাঝে আমাদের সার্কাস হয়েছে, মানুষ জিএসটিতে কাউন্সিল ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট। মোটামুটি ঠিক আছে, এখানে যে ডেফিনিশন দেওয়া হয়েছে মোটামুটি ঠিক আছে। ক্যাপিটাল অ্যাকাউন্ট ইনক্লুড দ্য ভ্যালু অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেট ট্রান্সফার্ড অ্যাক্রস দ্য কান্ট্রি। ওকে, আচ্ছা, এটি সহজ বুঝতে গেলে, ক্যাপিটাল অ্যাকাউন্ট বুঝতে গেলে একটা সহজ ওয়ে হচ্ছে যে আনলিকুইডেটটা আমরা আলাপ করেছিলাম, সেইটাই ক্যাপিটাল অ্যাকাউন্ট। আনলিকুইডেট এতক্ষণ কথা বলা হয়েছে, ওইটা কোন ধরনের আনলিকুইডেট? উত্তর হচ্ছে শর্ট টার্ম আনলিকুইডেট। এতক্ষণ যে আনলিকুইডেট আলোচনা করেছি সেটা দীর্ঘমেয়াদী না স্বল্পমেয়াদী? বিকজ ওইটা তো কারেন্ট অ্যাকাউন্টের একটা ডালপালা, একটা ব্রাঞ্চ অফ কারেন্ট অ্যাকাউন্ট। সো দ্যাট ওয়াজ কারেন্ট অর নমিনাল অর ডে টু ডে ওয়ান। ওইটাই যদি দীর্ঘমেয়াদী হয়ে যায় তখন ক্যাপিটাল অ্যাকাউন্ট। দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে হচ্ছে ওয়ান ওয়ে ট্রান্সফার, টু ওয়ে না। আর ক্লিয়ার? ক্যাপিটাল অ্যাকাউন্টের কি এনার ফিচার, যেটা বইয়ের হেল্প নেবে না। বই মানে যে বইগুলা ওই এই ডেফিনেশনটা দেওয়া হলো 98 অনওয়ার্ড, বেশিরভাগ বই হচ্ছে আগে লেখা হয়েছে, তারপরে আপডেট করা হয়েছে। অনেকগুলো বইতে কারেকশন হয় না, তাই ডু নট ব্যাংক অন বইয়ের আলোচনা। অনেক বইতে কারেক্ট আছে, বাট নট শিওর যে সব বই কারেক্ট। এটা হচ্ছে কারেক্ট আইডিয়া যে ওয়ান ওয়ে ট্রান্সফার অফ লং টার্ম নেচার ইজ ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এখন সেটা কয়েকটা এক্সাম্পল। ফার্স্ট এক্সাম্পল যেটা বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে যেখানে আসে নাই, সেটা হচ্ছে ডেট ফরগিভনেস।
ডেট ফরগিভনেস। ডেট ফরগিভনেস, যে লোন আমরা নেব, সেই লোনটা নিয়ে কিন্তু আমরা কোনো কথা বলি না, বিকজ ওই লোনের অ্যাকাউন্টই তো আসে না এখন। ফরেন এডে কোনো কথা বলি নাই, বিকজ ফরেন অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে আসবে সেটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, তাহলে ওইটা এখন ফরগেট ইট। বাট ওই লোনগুলো যদি মৌকুফ, মানে মৌকুফ, ক্লিয়ার মৌকুফ কাকে বলে, ডেট ফরগিভনেস যেটা, যে একদমই মৌকুফ করে দেওয়া হলো, ওইটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টার নাম্বার 1। আর ক্লিয়ার 1 2 3 4 করে লিখলাম। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের একটা এক্সাম্পল হচ্ছে কি ডেট ফরগিভনেস। নাম্বার 2 হচ্ছে গ্র্যান্ট। গ্র্যান্ট যেটা ফরগিভ করা হয় না, যেটা একটা মানে কমপ্লিটলি গ্রান্ট, অনেকগুলা গ্র্যান্ট আছে যেটা রিলিফের জন্য একটা সাপোর্ট দেওয়া হলো। অনেকগুলা এনভায়রনমেন্ট কনজারভেশনের জন্য আমরা কিছু গ্র্যান্ট পাই যেটা একতরফা, মানে যেটার কোনো অব্লিগেশন নেই, যেটা কখনো ফেরত দেওয়া হবে না। তো ওইটা কোনো ফরগিভনেস না, ওইটা হচ্ছে গ্র্যান্ট। তাহলে নাম্বার 2 এক্সাম্পল হচ্ছে গ্র্যান্ট। নাম্বার 1 এক্সাম্পল ছিল যে যেটা লোন হিসেবে দেওয়া হয়েছে পরে মকুব করা হলো, দ্যাটস কল্ড ডেট ফরগিভনেস। ওকে, আর নাম্বার 2 তে আমরা বলছি যেটা কি, যেটা গ্র্যান্ট। অ্যান্ড দেন কামস ওই যেটা এক ধরনের ট্রান্সফার অফ ওনারশিপ অফ ফিক্সড অ্যাসেট, ঠিক আছে? ট্রান্সফার অফ ওনারশিপ অফ ফিক্সড অ্যাসেট, ট্রান্সফার অফ ওনারশিপ অফ ফিক্সড অ্যাসেট মানে হচ্ছে যে, মনে করো যে একটা হসপিটাল দেওয়া হলো, হসপিটালটা কোন একটা এই প্রকল্পে চীন বাংলাদেশ কনস্ট্রাকশন করেছে, এবং অ্যাট দ্য এন্ড তার হসপিটালটা কমপ্লিট করার পরে তারপরে বাংলাদেশকে এটা দান করে দিল। দ্যাট ইজ হোয়াট ইজ ট্রান্সফার অফ ফিক্সড অ্যাসেট। এটা ওনারশিপ ট্রান্সফার হচ্ছে। যতক্ষণ পর্যন্ত হসপিটাল করা হয়েছে ততক্ষণ পর্যন্ত এটা 2-way ট্রান্সফার ছিল। লোন দেওয়া হয়েছে এবং আমরা মিট করেছি যে লোন করার কিন্তু কমপ্লিটলি হয়ে যাওয়ার পরে, অথবা সাধারণত কয়েকটি ইনস্টলমেন্ট দেওয়ার পরে অন দ্য ওয়ে কোনো এক সময় এইটাকে বলা হয় ঠিক আছে তোমাদের দিয়ে দিলাম। তো এটাকে বলা হয় ট্রান্সফার অফ ওনারশিপ অফ ফিক্সড অ্যাসেট, ট্রান্সফার অফ ওনারশিপ অফ ফিক্সড অ্যাসেট। That's that. Then comes transfer of এটা হচ্ছে financial asset transferred across the country border by people who move to Liberty is fine. এটাই দেখো, immigrant, Bangladeshi immigrant moves abroad, Bangladeshi immigrant কানাডায় গেল, সে যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট করে নিয়ে গেল, তার একটা ডিপোজিট সার্টিফিকেট আছে অথবা আছে, এইগুলা হচ্ছে ওই এই ট্রান্সফার অ্যাক্রস দ্য কান্ট্রি বাই ইমিগ্রেন্ট পিপল, মানে বাংলাদেশের কেউ কানাডায় ইমিগ্রেন্ট হয়েছে, তাহলে সে তার প্রপার্টিগুলো বিক্রি করলো, করে একটা কোনো সার্টিফিকেট মানে ব্যাংক পেপার ব্যাংক সার্টিফিকেট করে সেটাকে নিয়ে গেল, দ্যাটস এ লিগ্যাল ট্রান্সফার। বাট এটা ওয়ান ওয়ে, এটা 2-way, সবই কিন্তু ওয়ান ওয়ে, সবই ওয়ান ওয়ে। সো দ্যাট ইজ দ্যাট। কত নম্বর বললাম? নাম্বার 4, I guess নাম্বার 4। নাম্বার 5 আসলে হচ্ছে ট্রান্সফার না পারচেজ এন্ড সেল। পারচেজই লেখো, সেল না লিখে পারচেজ লেখো, ব্র্যাকেটে লেখো সেলও হতে পারে, বাট পারচেজটা বললেই সেল ইউজ করে। পারচেজ অফ প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, purchase of patent, trademark, copyright, franchise, license এইগুলা হচ্ছে, এইটাও কেন ওয়ান ওয়ে হচ্ছে, দ্যাট ক্যান বি এ কোশ্চেন। উত্তর হচ্ছে যে ওই প্যাটেন্টের ভ্যালুটা কিন্তু কোনো ইকুইলিব্রিয়াম প্রাইস না, সো ইট ইজ বেসিক্যালি ওয়ান ওয়ে ট্রান্সফার।
one-way transfer. So Bata contracting, Bata Bangladesh Bata, Bata UK কে যে প্যাটেন্ট অ্যামাউন্টটা পে করছে এটা one-way transfer. So that is this one, that's this one. Okay, এই transfer of patent. এবং এটাকে one-way বলা হচ্ছে বিকজ এটা two-way transfer না। ও তোমাকে কি দিয়েছে, আসলে কিছু দিয়েছে কিনা দ্যাট ইজ ডাউটফুল। পার্টার নাম ব্যবহার করে আমি কতটুকু প্রথমত বেনিফিটেড হয়েছে কিনা, মানে বাংলাদেশি পার্টার বেনিফিটেড হয়েছে কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। মেনে নিলাম যে হয়েছে। সেকেন্ড কোয়েশ্চেন, কত টাকা বেনিফিটেড হয়েছে, সেই টাকাটা সে পে করে, সে রিসিভ করেছে কিনা। রিসিভ তো পারে না কিছু, কিন্তু টাকাটা তো পারচেস করলো, টাকা দিয়ে পারচেস করলো, এটা ওয়ান ওয়ে ট্রান্সফার। বুঝে গেছে নাকি বুঝে যায়নি? ওকে, সো দিস আর ক্যাপিটাল। এটা ক্যাপিটাল এইটা ছোট অ্যাকাউন্ট, বাংলাদেশ কনটেক্সটে বেশ ছোট, সারা পৃথিবীর কনটেক্সটে এটা ছোট। আমেরিকার কনটেক্সটে যেহেতু ওদের অনেকগুলো হাইয়েস্ট ক্যাপিটাল ফ্লোজ ইন ইউএসএ, মানে ক্যাপিটাল ইনফ্লো লিস্ট করলে নাম্বার 1 কামস ইউএসএ, ক্যাপিটাল আউটফ্লো যদি আমরা হিসাব করি সেখানে নাম্বার 1 ইজ ইউএসএ। বুঝতে পারছো নাকি বুঝতে পারছো না? ওকে, এই কারণে ওদের জন্য এটা সাইজেবল। শুধুমাত্র ইউএসএ ব্যালেন্স অফ পেমেন্ট যখন বইটা দেখবে তখন দেখবে যে এই বিলটা অনেক বড়, বিকজ এইটা হচ্ছে ওদের যেটা মেইন ঘট বলো তো কি, যে ট্রান্সফার প্রাইসিং এর কথা বলা হয়েছে, মাথায় ঢুকছে? আমাদের ধারণা মাথায় ঢুকে না, যদি ঢুকে থাকে তাহলে ওইটা হচ্ছে এটা, ওই যে কারচুপিগুলো করা হয়। ওকে, আসলে তো মেক্সিকো কোনো বেনিফিটেড হয় না, কিন্তু টাকা তো দিয়ে যাচ্ছে আইবিএম কে, ওই দ্যাট ইজ আ সাইজেবল অ্যামাউন্ট। তো ট্রান্সফার প্রাইসিং বোঝার একটা উপায় আছে এটা, বাট দেন এগেইন you cannot document that. So don't be aspirant যে স্যার এটার উপরে পিএইচডি করবো না, যাদের এই পিএইচডি করতে গেছে সবাই কিন্তু ব্যর্থ হয়েছে। So be aware of that. These are reality, but you cannot prove that. It's very difficult now. It's so obscure, so difficult that you really can, ওইটা প্রমাণ করা যাবে না। এরিকসন এক্সাম্পল আমি দিয়েছিলাম যে ইন্ডিয়াতে যে অ্যাক্টিভিটি, সবাই আমরা জানি যে এই ট্রান্সফার প্রাইসিং হয়েছে, আইনের চোখে এটা প্রমাণ করা যাবে না। সো এটা হচ্ছে ওই ক্যাপিটাল অ্যাকাউন্টে, কারণ ইউএসএ ক্যাপিটাল অ্যাকাউন্টের ফিগারটা একটু চাই। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে যাবে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে যেতে হবে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট আমাদের একটা মেজর ফোকাস, এই কারণে আমি ডিটেলে যাব। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট টোটালটাই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টে এই টোটালটা করলাম না কেন, বিকজ ক্যাপিটাল অ্যাকাউন্টের ফিগারই তো ছোট, এই কারণে ওইটাকে আমরা ডিটেল আপ করলাম। কারেন্ট অ্যাকাউন্ট ডিটেল আপ করলাম কিনা? ইয়েস, আমরা তো ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে কথা বলি নাই, ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে রেমিটেন্স নিয়ে কিন্তু আমরা কথা বলবো। তাহলে কারেন্ট অ্যাকাউন্ট ডিটেল আপ করা আছে পরের স্লাইডগুলোয়। ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ডিটেল আপ করছি না। ক্যাপিটাল অ্যাকাউন্টে যা যা আমি বলেছি এবিসিডি, ওইগুলো মনে রাখবে, ওইগুলো যোগফল হচ্ছে ওই অ্যামাউন্টটা, যেটা বাংলাদেশ কান্ট্রি বেশিরভাগই ডেভেলপিং কান্ট্রি অথবা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কেন খুব নগণ্য ফিগার। ইট ইজ ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। এইটারই নাম ছিল আগে ক্যাপিটাল অ্যাকাউন্ট, আগে মানে 98 এর আগে ওটার নাম ছিল কি ক্যাপিটাল অ্যাকাউন্ট, ইনক্লুডেড এইটা অ্যাজ ওয়েল অ্যাজ ওইটা, বাট ওইটা এত ছোট যে ওইটা কখনোই নজরে আসে না। সো ইট ওয়াজ বেসিক্যালি টার্মড অ্যাজ ক্যাপিটাল অ্যাকাউন্ট। এনিওয়ে, এখন আমরা এইটা ডিটেইলে যাচ্ছি। প্রথমে আসছে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ওকে, সো দিস ইজ $5 billion gross inflow. Gross and net. Gross and net এবার তো gross inflow মানে gross inflow, আর এর সাথে যেটা বাইরে যাচ্ছে এরকম কিছু বাদ দেওয়ার পরে এইটা হচ্ছে net। এফডিআই আসছে, কিছু এফডিআই উইথড্র করা হচ্ছে, কিছু নট লাইক যে আমরা বাইরে এফডিআই করছি, বাট এফডিআই যেটা নেট ফ্লো কমে যায়, গ্রস ফ্লো একসময় বেশি থাকে, পরে আবার তারা ইনভেস্টমেন্ট করতে পারে। তো দিস ইজ দ্য নেট ফ্লো।
এটা হচ্ছে ক্রস ফ্লো, এটা নেট ফ্লো আর এটা ক্রস ফ্লো। আর পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আছে, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আছে। পোর্টফোলিও ইনভেস্টমেন্ট মানে হচ্ছে বলা হয়েছে না, যেটা বলছি পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বলা হয়েছে। দেখো পোর্টফোলিওর বৈশিষ্ট্য হচ্ছে, পোর্টফোলিও ইনভেস্টমেন্টের বৈশিষ্ট্য হচ্ছে management and ownership goes together. আলোচনা কি FDI versus portfolio investment, এই দুইটাই ফরেন ইনভেস্টমেন্ট। পার্থক্যটা সূক্ষ্ম, সেটা হচ্ছে এইটার ক্ষেত্রে both ownership and management flows। বাটা কোম্পানি, তাহলে বাটা কোম্পানির মালিকানাও বাটার কাছে, ওই বাটার কাছে, যদি ইউকে থেকে আসে তাদের কাছে, অ্যাজ ওয়েল অ্যাজ ম্যানেজমেন্টও তাদের কন্ট্রোলে, তখন সেটা হচ্ছে এফডিআই। আর পোর্টফোলিওতে এইটা আসবে, ওনারশিপ বলা যাবে না, ওনারশিপ বলা যাবে না, ফাইন্যান্সিং। তাদের ফাইন্যান্সিং, টাকা কে দিচ্ছে, বাটা দিচ্ছে, ম্যানেজ কে করছে, বাটা করছে। কোন বাটা? ওই বাইরের বাটা, তখন সেটা এফডিআই। এফডিআই দুইটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে টাকাটাও তাদের কাছ থেকে আসবে আর ম্যানেজমেন্টটাও তাদের কাছে থাকবে। both goes to foreign counterpart is called FDI। দুইটাই যদি ফরেন কাউন্টারপার্টের কাছে যায়, ওই পার্টের কাছে যাচ্ছে, ওই সিঙ্গারের কাছে যাচ্ছে, তাইলে টাকাও তারা দিচ্ছে, ম্যানেজমেন্টও তাদের কন্ট্রোলে। আর পোর্টফোলিওতে ফাইন্যান্সিংটা তারা দিচ্ছে, বাট ম্যানেজমেন্ট না। তাদের কাছে কি থাকছে? ফাইন্যান্সিংটা থাকছে, যে তারা টাকা দিচ্ছে। পোর্টফোলিও এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কেস, বাট আচ্ছা প্র্যাকটিক্যাল আগে বুঝো। তাহলে ফাইন্যান্সিংটা তাদের কন্ট্রোলে, তাদের হচ্ছে, ম্যানেজমেন্টটা তারা প্রোভাইড করবে না। এটা ম্যানেজমেন্টটা থাকবে লোকাল কাউন্টারপার্ট, লোকাল কন্ট্রোল, লোকাল পার্টনার না, লোকাল কন্ট্রোল। এটা আমরা বলবো লোকাল পিপলের কন্ট্রোল, লোকাল গভর্নমেন্টের কন্ট্রোলে, লোকাল এন্টারপ্রাইজের কন্ট্রোলে। তাহলে ম্যানেজমেন্ট ওই বাটার কাছে থাকছে না, এখানে ম্যানেজমেন্ট বাটার কাছে থাকছে, ফাইন্যান্সিং দুইটাই বাটা দিচ্ছে, বাট এখানে ম্যানেজমেন্ট থাকছে কি থাকছে না, দ্যাট মেক্স দ্য ডিফারেন্স বিটুইন FDI direct versus portfolio which is not so direct. Now জেনেরিক মানে দেখো, জেনেরিক মানে হচ্ছে যে পোর্টফোলিও, আমরা ফাইন্যান্সের পোর্টফোলিও কাকে চিনো, সেখানে চলে আসে বন্ড। তাহলে পোর্টফোলিও কথাটা আসে বন্ড থেকে, বন্ড। তাহলে বন্ডের সাথে ইকুইটি পার্থক্য, এটা মনে করো ইকুইটি, এটা বন্ড, তাই উত্তর মিলে যাবে। ওইখান থেকে শব্দের উৎপত্তি হয়েছে ওইখানে। বাস্তব যেটা বললাম সেটা, কিন্তু অরিজিনটা বুঝলে রিলেট করতে সুবিধা হবে। যে শেয়ার হোল্ডার, সে টাকাও দেয়, বোর্ডেও অংশগ্রহণ করে, টাকাও দেয়, বোর্ডেও অংশগ্রহণ করে। আর এখানে হচ্ছে বন্ডে সে টাকা দেবে, কিন্তু বোর্ডে থাকতে পারবে। তাহলে ম্যানেজমেন্ট is not under the control, টাকা financing is under direct control। এটা হচ্ছে ডিফারেন্স। ক্লিয়ার? পোর্টফোলিও ইনভেস্টমেন্ট এবং FDI ভালো কোনটা, একটু আগে যেটা বলছিলাম সে অনুযায়ী এইটা ভালো। আমি বলেছিলাম FDI is a source of exploitation, we believe in that, it is documented,
Okay, if that one is true, so how can I skip that? উত্তর হচ্ছে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। ওই কন্ট্রোলটা দিয়েই তো আমরা হচ্ছে এক্সপার্টেড হচ্ছি। If you like to skip that, the only way you can do that is portfolio investment. Portfolio তো ওদের কন্ট্রোলে না, তাদের কন্ট্রোলে, আমাদের কন্ট্রোলে। সবই বন্ড কিনা, মানে এখানে যেন বন্ডই বলতে পারতাম, পোর্টফোলিও কেন বলা হলো? বন্ড এফডিআই ভার্সেস বন্ড বললে তো বুঝতে সুবিধা হতো। কি বলতে পারবেন স্যার, এটা বন্ড বললে তো আমার কাছে আরো পরিষ্কার হতো। বন্ড বলা যাচ্ছে না কেন সেটা আমি বলছি। বন্ড বলা যাচ্ছে না বিকজ it can be equity but minority share. উত্তরা ব্যাংক আমরা অফলোড করার চেষ্টা করেছিলাম, সাকসেসফুল হয় নাই। ওই প্রপোজালটা চিন্তা করো যে আমরা কি করছিলাম যে উত্তরা ব্যাংকে মাইনরিটি শেয়ার বাইরে বিক্রি করে দেবো, তাহলে যারা কিনবে তাদের কাছে তো ম্যানেজমেন্ট যাচ্ছে না, ক্লিয়ার না, মাইনরিটি শেয়ার যাচ্ছে না। ইন এনি কেস মেজরিটি তো আমাদের হাতে থাকছে, তাহলে ওইটাকেও তখন পোর্টফোলিও বলা হবে। ওটা বন্ড না, ওটা ইকুইটি, আগে ক্লিয়ার না, বুঝতে পারছো? ইকুইটি কিন্তু এটা। সো মাইনরিটি শেয়ারও পোর্টফোলিওর মধ্যে পড়ে আর বন্ড তো পড়ে। Okay, but so in between the two, which one is better? India says, India বেছে আমরা নিচ্ছি। ইন্ডিয়া মনে করে এইটাকে আনা যাবে, ওইটাকে আনা যাবে, এইটাকে এনকারেজ করা যাবে, এইটাকে বাধাগ্রস্ত করতে হবে, আর এইটাকে আনা যাবে। Because it's the India company, right here, it's India company, the source of exploitation, তাহলে ওইটাকে বাধা দিতে হবে, পেপসিকো বাধা দিতে হবে, ওকে? এবং তার যদি মাইনরিটি শেয়ার হিসেবে আসে আবার ম্যানেজমেন্ট লোকাল হয়, তাহলে তাকে ইনকারেজ করা হবে। এই জন্য ইন্ডিয়ার ব্যালেন্স অফ পেমেন্ট আবার এইটা সাইকেল আমাদের না, আমাদের খুব নগণ্য অ্যামাউন্ট, মাইনাস কেন? মাইনাস কেন কি বলো? ফিগারটাই তো অত সাইজেবল না, সুতরাং ওইটা নেট ব্যালেন্স মাইনাস প্লাস হতে পারে। ওকে, বিকজ ওর মধ্যে বন্ড আছে, ওর মধ্যে মাইনরিটি শেয়ার আছে, so এইটার মানে হচ্ছে more money goes out rather than coming in. It was coming in, but not Indian context আবার এটা ইমপ্রেসিভ হচ্ছে বিকজ তাদের স্ট্র্যাটেজি হচ্ছে পোর্টফোলিওকে এনকারেজ করা হবে, এফডিআই কে ডিসকারেজ করা হবে। আচ্ছা, এইখানে বলা হচ্ছে ওয়ার্কার্স রেমিটেন্স, এটা কি ইন্টারেস্টিং পয়েন্ট। ওয়ার্কার্স রেমিটেন্স তো ওইখানে চলে যাবে, কোথায় যাওয়ার কথা ছিল? হ্যাঁ, এইখানে কেন আসছে সেটা বুঝতে চেষ্টা করো। এটা ওয়ার্কার্স রেমিটেন্স না, এটা হচ্ছে ওয়েজ আর্নার্স বন্ড। এটা হচ্ছে ওয়েজ আর্নার্স বন্ড। আমরা গভর্নমেন্ট একটা বন্ড বিক্রি করে, বন্ড, এটা বাংলাদেশ গভর্নমেন্টের বন্ড, কিন্তু কারা কিনবে? শুধুমাত্র ওয়েজ আর্নাররা কিনবে। এটা হাইলি অ্যাট্রাকটিভ অ্যাজ এ বন্ড, এটাই সবচেয়ে হাইয়েস্ট রিটার্ন দেয়। যতগুলো গভর্নমেন্টের বন্ড আছে, অ্যাজ ওয়েল অ্যাজ যতগুলো ট্রেজারি পেপার আছে, সবগুলা পেপারের মধ্যে মোস্ট অ্যাট্রাকটিভ। এটা দেওয়া হয়েছে শুধুমাত্র বাইরে থেকে ওয়েজ আর্নাররা কিনতে পারে, এই কারণে এটা ওই রেমিটেন্সের মধ্যে চলে যাবে। অলরেডি বলতে হবে, অসুবিধা নেই, ডাবল কাউন্টিং হচ্ছে না, এইটা বিক্রি হচ্ছে, আমরা বিক্রি করছি, মানি কামস ইন, ক্লিয়ার?
মানি কামস ইন, তার যেটা কিনছে সেটা মানি কামস ইন বাংলাদেশ, দ্যাট গোজ টু দ্য টেক্স সাইড। ওকে, সেটা হচ্ছে ইন্টিগ্রাল। ওই জন্য বন্ডের কারণে এটা বলা যায়, সেটা কারেক্ট না, রেমিটেন্স না, এটা সঙ্গে বন্ডের, ওই জন্য বন্ডের বিক্রি, ওই জন্য বন্ডের বিক্রি। ওকে, সো দিস ইজ এবিসি। এই তিনটাকে যোগ করলে হচ্ছে এবিসি এই দুইটাই তিন নিয়ে আমরা কথা বলি। এই দুইটার যোগফল হচ্ছে এই দুইটার যোগফল এইটাই গ্রস নেট। এটা আমাদের কোনটা এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট, বি একটা অ্যাকাউন্ট, এখন আমরা সিনিয়র লাভ করবো। এই অলরেডি আলোচনা করেছি এফডিআই নেট প্রো। নেটই আসার কথা ছিল, গ্রসটা শুধুমাত্র একটা আইডিয়া ডেভেলপ করার জন্য দেওয়া হয়েছে। গ্রস তো আমাদের দরকার নেই, ব্যালেন্স অফ পেমেন্টটা হিট করবে কোনটা, গ্রস মাইনাস বিয়োগ করার পরে তো ব্যালেন্সটা আসছে নেট, তো এইটা হিট করবে। তো এ কামস ইন, বি কামস ইন, আর বি এর মধ্যেই জেলে চলে আসবে। এখন আমি সি নিয়ে কথা বলবো। সি একটু সময় নেবে, সির মধ্যে অনেক কিছু আছে, এই রোমান 1 2 3 4 এক্সেট্রা আছে। দীর্ঘমেয়াদী ওইখানে গেছে এমএটি। এমএটি মানে হচ্ছে মাল্টিল্যাটারাল, সো ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, আইএমএফ, এই সবগুলো হচ্ছে মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশন। ওই লোনগুলো এখানে আসে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাই না, দেই। এইটা হচ্ছে ফিগারটা, এটা হচ্ছে মাল্টিল্যাটারাল লোন, লং টার্ম, মিডিয়াম টার্ম আছে। যেগুলো ওয়ার্ল্ড ব্যাংক, আইবিআরডি, আইএফসি থেকে পাই সবই লং টার্ম, আর কিছু মিডিয়াম টার্ম এই ধরনের মাল্টিল্যাটারাল ওয়ার্কিং ক্যাপিটাল না, মানে ওইটা সাপোর্টিং কিছু মিডিয়াম টার্ম লোন দেওয়া হয়। আইএমএফ শর্ট টার্ম দেয়, আইএমএফটা এখানে থাকবে না, ওকে, আইএমএফটা শর্ট টার্মে চলে আসবে। বাট এটা হচ্ছে মিডিয়াম টার্ম আর লং টার্ম লোন। এটা গভর্নমেন্ট যদি নেয় তাহলে হচ্ছে অফিসিয়াল, আর কয়েকটা জায়গায় গভর্নমেন্ট নেয় না। আমরা এই চ্যাপ্টারের পরের দিকে আইএফসির কথা বলবো। আইএফসি গভর্নমেন্ট নেবে না, ওয়ার্ল্ড ব্যাংক লোন, কিন্তু এটা গভর্নমেন্ট না। বেশিরভাগ ওয়ার্ল্ড ব্যাংক লোন হচ্ছে গভর্নমেন্ট বরোয়ার, এর মধ্যে গভর্নমেন্ট বরোয়ার থাকতে পারে, নন গভর্নমেন্ট বরোয়ার থাকতে পারে। বাট যে লোনগুলো নেওয়া হচ্ছে সেটা এখানে আছে। অ্যামোর্টাইজেশন মানে হচ্ছে ওই লোনের ফেরত, লোনের অ্যামোর্টাইজ মানে হচ্ছে রিটার্নিং ব্যাক। ওকে, সো এটা হচ্ছে অ্যামোর্টাইজেশন। ডেট সার্ভিসিং রেশিওর জন্য এটা আসে। ডেট সার্ভিসিং এর উপরে হচ্ছে ইন্টারেস্ট, যেটা কারেন্ট অ্যাকাউন্টে আসছে, আর এই অ্যামোর্টাইজেশন যেটা এই অ্যাকাউন্টে আসছে, ডিভাইডেড বাই এক্সপোর্ট, এটা হচ্ছে ডেট সার্ভিসিং রেশিও। তো ডেট সার্ভিসিং রেশিও বের করতে গেলে অ্যামোর্টাইজেশন আসার কথা। তাহলে অ্যামোর্টাইজেশনে একটা হচ্ছে ইন্টারেস্ট পার্ট আর কিছু প্রিন্সিপাল পার্ট। এটা হচ্ছে প্রিন্সিপাল পার্ট নাকি ইন্টারেস্ট পার্ট? এটা প্রিন্সিপাল পার্ট না ইন্টারেস্ট পার্ট? বুঝি না। আজকে বলছো কেন, মনে হচ্ছে সবাই বুঝছে না। প্রিন্সিপাল পার্ট না ইন্টারেস্ট পার্ট? প্রিন্সিপাল পার্ট। আর ইন্টারেস্ট পার্ট কোথায় পাচ্ছ? কারেন্ট অ্যাকাউন্টে যেটা দেওয়া হয়েছে সেটা। এই দুইটা হচ্ছে নিউমিরেটর অফ দ্য স্টোরি, ডিভাইডেড বাই এক্সপোর্ট আর্নিং ইজ ডেট সার্ভিস। ডেট সার্ভিস রেশিও এভাবে বের করতে হবে। তাহলে শুধু এখান থেকে বের করা যাবে না, শুধু এখান থেকে বের করা যাবে না। এনিওয়ে, দিস ইজ অ্যামোর্টাইজেশন। আসছে না যাচ্ছে? অ্যামোর্টাইজেশন ডেবিট সাইডে যাওয়ার কথা না ক্রেডিট সাইডে যাওয়ার কথা?
আসতেছে না যাচ্ছে? বুঝি না, যাচ্ছে। ডেবিট সাইড হওয়ার কথা, হ্যাঁ ডেবিট সাইডই করা হয়েছে। এই যে এখানে মাইনাস সাইন আছে, এটা দেখছো? ইনসিডেন্টাল মিস্টেক না, ওইটা মাইনাসে হওয়া দরকার। অ্যামোর্টাইজেশন, টাকা কি আমরা পাই, মানে ক্রেডিট সাইড হওয়ার কথা না ডেবিট সাইড হওয়ার কথা? তুই বলছিস ডেবিট সাইড হওয়ার কথা। তাই এই সব কিছু আমরা যোগ করছি, এটা যোগ করছি না, এটা বিয়োগ করছি। আর তো আলোচনার দরকার নেই, এটা ক্লিয়ার? ওকে, অ্যামোর্টাইজেশন নিয়ে আমরা কথা বললাম। আদার লং টার্ম লোন, এখানে কাদের লোন ছিল? মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন লাইক ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, ইসলামিক ব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এগুলো বাট বাইল্যাটারাল লোন আমরা অনেক নেই না, ইউএসএ, ব্রিটিশ ওভারসিজ ডেভেলপমেন্ট, এইগুলো হচ্ছে আদার লং টার্ম লোন। নেট ফিগার দেওয়া হয়েছে, নেট ফিগার দেওয়া হয়েছে মোর কারেক্ট, সো হুইচ ইজ না এরকম লং টার্ম, লং টার্ম। ওকে, আর শর্ট টার্ম লোন আছে কিছু, আইএমএফ আমাদের শর্ট টার্ম লোন দেয়, IMF short term loan. Well, this is not only IMF, this is net figure, you know, it is at the gross figure in the IMF. Okay, so that is there, that's there. State KD, it is a loan now. State KD, you know, state KD, the garments company, যে ব্যবসাগুলো চলছে, কিছু কিনছে বিক্রি করছে, তো তাদের তো একটা টেক কেডি থাকারই কথা। তো ওই ফিগারটা হচ্ছে এইটা, এই ফিগারটা। তো এটা মাইট বি পজিটিভ, মাইট বি নেগেটিভ, বিকজ এইটা তো বিজনেসের ফ্লোর সাথে রিলেট করবে। সো ইউ ক্যানট সিস্টেমেটাইজ যে কনসিস্টেন্ট ইস্যু হ্যাভ বিন আসছে অথবা কনসিস্টেন্ট ইস্যু হ্যাভ বিন ডেবিট সাইড, এটা বলা যাচ্ছে না। সামথিং ডেবিট, সামথিং ক্রেডিট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। DMB expansion, DMB হচ্ছে ডিপোজিট মানি ব্যাংকিং, DMB ডিপোজিট মানি ব্যাংকিং, এর নাম দেওয়া হয়েছে। আর এটার নাম দেওয়া হয়েছে নন ডিপোজিট সার্টিফিকেট অফ ব্যাংক, নন ডিপোজিট অথবা নন ব্যাংকিং ডিপোজিট সার্টিফিকেট, নন ব্যাংকিং ডিপোজিট সার্টিফিকেট। তাহলে সোনালী ব্যাংক এটা হতে পারে, আবার আইসিপি একটা প্রতিষ্ঠান থাকতে পারে, আইসিপি তো ব্যাংক না, তখন তারা এখানে যাবে, নন ব্যাংক। আর এটা হিসাবে যাচ্ছে -242 -512, এটা করো এই বছরটা প্রথমে যাচ্ছে। -242 লেখা আছে অ্যাসেট মাইনাস লাইবিলিটি হওয়ার কথা, তাহলে কি মাইনাস দিলাম লাইবিলিটির কারণে, ফিগারটা হচ্ছে -512, এটা দিলাম অ্যাসেট মাইনাস লাইবিলিটি, সিম্পল ইকুয়েশন। ওকে, হয়েছে? কত হয়েছে? 270। ওকে, এটা হচ্ছে ওই 270, মাইনাস কেন আসলে আমি পরে বলছি, বাট 270 তোমরা পেয়েছো। একইভাবে এখানে মাইনাস ফিগার আছে আনকমন, নরমাল ফিগার হচ্ছে অ্যাসেট মাইনাস লাইবিলিটি, এই অঙ্ক সহজ হবে। এটা করো, কি করবা? 391 মাইনাস 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 157, তাহলে মাইনাস ইনটু মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে কত হয়েছে? 548। হ্যাঁ, এইটা বুঝতে বলেছে, মাইনাস বুঝতে বলি না, এতটুকু বুঝি। এটা এইভাবে আসছে, প্রত্যেকটা ফিগার এইভাবে আসছে, অ্যাসেট মাইনাস লাইবিলিটি। তাইলে ব্যাংক এত টাকা পায়, ওকে,
ব্যাংক এত টাকা পায়, ব্যাংক পায়, তাহলে ওদের সাথে ট্রানজাকশনে ওইটা নেগেটিভ হয়ে যাচ্ছে। আর ক্লিয়ার? এটা ব্যাংক পায়, কাদের কাছ থেকে পায়? ওদের কাছে, তাহলে ওরা পাচ্ছে না। এটা মনে করো যে ব্যাংক তাদেরকে লোন দিয়েছে, এটা হচ্ছে ব্যাংক তাদেরকে লোন দিয়েছে। ব্যাংকের অ্যাসেট মানে কি? ব্যাংক লোন দিয়েছে না লোন নিয়েছে? দিয়েছে। তাহলে ব্যাংক যে লোনটা দিয়েছে সেইটা ডেবিট ফ্লো হয়ে যাচ্ছে, বিকজ এখন ওইটা পার্টির পাওয়ার গোজ আউট। তো ওই কারণে এই ফিগারটা যোগ করে তারপরে ওই ডেবিট ক্রেডিট অনুযায়ী এই মাইনাসটা বুঝতে হবে। আবার বলছি, এইটা ব্যাংকের পিকচার আর এটা ব্যালেন্স অফ পেমেন্ট পিকচার। ব্যালেন্স অফ পেমেন্টের সাথে ব্যাংকের সম্পর্ক না, তো ব্যালেন্স অফ পেমেন্টের সাথে কান্ট্রির সম্পর্ক। পার্টির পাওয়ার কামস ইন দ্য কান্ট্রি ভার্সেস পার্টির পাওয়ার গোজ আউট অফ দ্য কান্ট্রি, নট লাইক ব্যাংক গোজ। ঠিক আছে, এটা হচ্ছে অর্থাৎ। ঠিক আছে, তাহলে সবগুলো ফিগার এরকম, which is not very sizable, but anyway এই কয়টা যোগ করলে আমরা ক্যাপটা কোন পাচ্ছি যে Roman 1 minus Roman 2 plus Roman 3 goes on Roman 4 5 6 এই কয়টা যোগ করলে আমরা AC ফিগার পাচ্ছি। তো এই তিনটা যোগ করলে আমরা এই ফিগারটা পাচ্ছি, A plus B plus C। তাহলে এটা হচ্ছে ফাইনাল। সবগুলো যদি যোগ করি অর্গান আসছে ওই যে ব্যালেন্স অফ পেমেন্ট। তাহলে ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে কারেন্ট অ্যাকাউন্ট আলোচনা করা হয়েছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট আলোচনা করা হয়েছে, ফাইন্যান্স অ্যাকাউন্ট আলোচনা করা হয়েছে। আর এররস এন্ড ওমিশন নিয়ে কথা বলছি। এররস এন্ড ওমিশন is not an account, it is a figure, not necessarily an account. Okay? এটা একটা ফিগার, ভুল, এররস এন্ড ওমিশন। এরর মানে তো ভুল, ওমিশন। ওকে, এইটার কাহিনী হচ্ছে যে জিনিসগুলা হচ্ছে ডবল এন্ট্রি সিস্টেম রেকর্ড করা হয়েছে কিন্তু সিঙ্গেল এন্ট্রিতে। আবার বলছি মিস্টেকের কারণটা কি? Things are recorded in a single entry system. দেখো ইম্পোর্টটাকে শুধু আমরা রেকর্ড করেছি, ইম্পোর্টের আরেকটা সাইড তো রেকর্ড করা হয়নি। এক্সপোর্ট রেকর্ড করা হয়েছে, এক্সপোর্টের ডবল এন্ট্রি তো রেকর্ড করা হয়নি। সো ডবল এন্ট্রি সিস্টেমে জিনিস রেকর্ড করা হয়েছে সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে। এই কারণে এররস থাকবে, বাংলাদেশেরও থাকবে, আমেরিকারও থাকবে, সবারই থাকবে। তো এইটা নিয়ে মাইন্ড করার কারণ নাই। যদিও কেউ কেউ মনে করে যে এর সাথে মানি লন্ডারিং এর সম্পর্ক আছে, তো অনেকে মানি লন্ডারিং এর জন্য এই ফিগারটা ইউজ করে। মানি লন্ডারিং এর একটা ইম্প্যাক্ট এখানে থাকবে, ট্রু, বাট ভুলটা হচ্ছে যে কারণে আমি মানা করি সেটা হচ্ছে যে মানি লন্ডারিং এর ফিগার এটা না, বাট মানি লন্ডারিং এর একটা এটা হিট করবে, মানি লন্ডারিং এটাকে হিট করবে, দ্যাট ইজ ট্রু। বাট তুমি যদি মনে করো মানি লন্ডারিং মাত্র $4 বিলিয়ন হয়েছে, তাইলে ভুল। এররস এন্ড ওমিশন, হ্যাঁ, তাইলে ভুল, বিকজ মানি লন্ডারিং এত এক্সপোজ না, বাট মানি লন্ডারিং এর কিছু ইম্প্যাক্ট এখানে থাকবে, দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ ট্রু। ওকে, যে মানি লন্ডারিং এর সাথে একটা সম্পর্ক আছে, বাট ডু নট বি ওভার ইমপ্রেসড বাই দ্যাট যে সুতরাং আমি মানি লন্ডারিং এর ফিগার জেনে গেছি। ডোন্ট বি টু অ্যাম্বিশিয়াস অ্যাবাউট দ্যাট। ক্লিয়ার কি বলছি? যে এর সাথে একটা সম্পর্ক আছে, বাট ইট ইজ নট দ্য ফিগার অফ মানি লন্ডারিং। এন্ড মানি লন্ডারিং বাড়লে এটা বাড়তে পারে, নাও বাড়তে পারে, নাও বাড়তে পারে। যাই হোক, যদি ওভার ইনভয়েসিং করা হয় তাহলে ওইটা ইম্পোর্ট এক্সপোর্টে কিন্তু চলে যাচ্ছে। তো নট নেসেসারি যেটা না, তো মানি লন্ডারিং আমাদের ওই মেইন যে ক্যান্ডিডেট ফর মানি লন্ডারিং তাদের মধ্যে নাই। বাট অনেকে সিম্পলিফাই করে মনে করে হয় না। এনিওয়ে, এটা এররস এন্ড ওমিশন। এইটা হচ্ছে যেখানে এররগুলো হয়েছে এবং আমরা বুঝতে পারছি মিলছে না, এইটা হচ্ছে সেটা। তাই এইটাকে অলরেডি আমরা জানি, এইটা আমরা জানি না, কোনটা জানি, এইটা জানি, ওভারঅল ব্যালেন্স এটা জানি। তাই হোয়াট ইউ নো, 1 2 3 আমরা চিনি। আর আমাদের সেন্ট্রাল ব্যাংক হচ্ছে এটা, which is IMF।
আর ক্লিয়ার? এই ফিগার, এই লাইনটা আমি চেষ্টা করব। এইটা হচ্ছে যেটা ওই রিজার্ভকে হিট করে। রিজার্ভ, আমাদের রিজার্ভ আছে না $35 বিলিয়ন বাংলাদেশ ব্যাংকের ডলার রিজার্ভ। ওইটা হচ্ছে এইটার অ্যাকিউমুলেটেড ফর্ম, এটার কিউমুলেটিভ ফর্ম, এটার কিউমুলেটিভ ফর্ম। প্রতি বছর কিছু কিছু করে যোগ বিয়োগ হবে, ওইটার কিউমুলেটিভ ফর্ম। লাস্ট লাইনে কথা বলছি, এইটা ফিজিক্যাল এন্টিটি আছে, ফিজিক্যাল আইডেন্টিটিও আছে, ওইটার নাই কিন্তু। কোনটার নাই? এরোশন ওমিশনের কোনো বেসিক অস্তিত্ব নাই যে ওকে দেখে তুমি বলবে যে ঠিক আছে ওর চেহারা কত, নট রিয়েলি। অন্যান্য সবগুলো পাওয়া যাবে, এই 1 2 3 পাওয়া যাবে, আর এইটা পাওয়া যাবে। এবং যেটা পাওয়া যাবে না সেটা হচ্ছে এরোশন ওমিশন। আর ক্লিয়ার? সো এইদিকে থাকো, এইটা দেখো ব্যালেন্স কিন্তু যদি তুমি কি কি যোগ করা হবে, ABCD যোগ করা হবে, ABCD যোগ করতে এটা হবে। তারপর এটা -6.6 মনে করো, আর এখানে -2.7, তাহলে দুটো যোগ করলে কত হয়? 6 আর 3 9, তাহলে -9 আমি যোগ মিলাই দিচ্ছি, এইভাবে যোগ করবা। অলরাইট, অসুবিধা নেই। এটা হচ্ছে -9, আর এই দুটো পজিটিভ যোগ করো, তাহলে 4.5 আর এটা 5, তাহলে +5 -9, তাহলে মাইনাস কত? -4। এটা হচ্ছে সেটা। ওকে, এইটা হচ্ছে সেটা যে আমাদের রিজার্ভের ব্যালেন্স এতখানি কমে যাবে। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট উইথ আইএমএফ। ওই অ্যাকাউন্ট থেকে এত টাকা রিজার্ভ বাংলাদেশে কমে যাবে। So this is what is the entry, which is that. তারপরে যেটা অ্যানুয়ালি থাকবে সেটা হচ্ছে এরোশন। এটা হচ্ছে এরোশন। তাইলে জিরো হলো কিনা দেখো, জিরো হয়ে গেল। জিরো হলো না তাইলে? এই সবগুলোকে যোগ করলে তার জিরো হচ্ছে, প্লাস মাইনাস মিলে যাচ্ছে। সো ওই কারণে বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট ইজ ব্যালেন্স despite the fact that deficit is the crisis. One more time, মাঝে মাঝে এই কোশ্চেনটা আসে। Balance of payment is balanced despite the fact that deficit is the biggest problem of both Bangladesh and India for now. So deficitটাও তোমার বুঝতে হবে, আর balance of payment ব্যালেন্সটা এটা বুঝতে হবে। At one point এই ব্যালেন্স হয়, এইটাই তুমি বুঝবা প্রথম ধাপে, পরের ধাপে ভুলে যাবে, বিকজ এটা তো অ্যাকাউন্টিং আইডেন্টি, পলিসি মেকিং এ তো এটা কন্ট্রিবিউট করবে না। তাই যখন তুমি এটা নিয়ে কমফোর্টেবল টু হ্যান্ডেল হয়ে যাবে, তখন আর এটা মাথায় রাখার দরকার নেই। কিন্তু এটা আবার ভুলেও যাওয়া যাবে না, বিকজ একটা ইয়ে কনসেপচুয়ালি aggregate of credit side got to be aggregate of debit side. Conceptually that is correct. এবার আমরা এক্সপোর্ট ইম্পোর্ট কম্পিটিশনে যাব। তোমরা গিয়ে দাও, অ্যাটেন্ডেন্স দাও। কোন সেকশন? এ স্যার। ওকে, অ্যাটেন্ডেন্স 1 Present, sir. 7 প্রেজেন্ট স্যার। 9 Present, sir. 11 13 25 ইয়েস স্যার। 28 প্রেজেন্ট স্যার। 33 প্রেজেন্ট স্যার। 35 37 39 Yes, sir. 42 প্রেজেন্ট স্যার। 44 46 ইয়েস স্যার। 54 Yes, sir. 58 Yes, sir. 63 ইয়েস স্যার। এই তোমরা সবাই দাঁড়াও। 46 54 58 65
65 to 9. Then the other 67, 69. তুমিও দাও 72, তুমিও দাও 75. আর তোমরা কত ক্লাস পড়ো নাই কেন? কোনো বৃষ্টি ছিল না, ওটা কথা বলো। সারা ধরে খেলা দেখছো সেটা দেখো, ওই দিন খেলা ছিল ওদেরকে একটা, কিন্তু খেলা দেখো, কিন্তু এই ক্লাসটা তো পড়া দরকার। এই পরীক্ষা পার্টিকুলার পরীক্ষার খাতা দেখে আমি বুঝছি যে তোমাদের সমস্যা হচ্ছে যে তোমরা বেশিরভাগ স্টুডেন্টই ক্লাসের ইম্পর্টেন্সটা বুঝতে পারছো না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ক্লাসে বসে থাকাটাই ইম্পর্টেন্ট। স্যার আমাদের ওটা খেললে আসলে আজকে নিয়ে বসো না, দাঁড়ায় থাকো। বেঞ্চের উপরে তোমাদের ক্লাস করাটা জরুরি। ক্লাসে অনেকগুলো আলোচনা হয় যেগুলো তোমরা একবার শুনলে কিছুটা অন্তত তোমাদের অ্যাডভান্সমেন্ট হবে। এইগুলো মাথায় রেখে আমি অনেক আলোচনা করি। এইটা নট নেসেসারি যে পরীক্ষা ইজ দ্য অনলি রিজন ফর হোয়াট টু ডু ক্লাসেস। So if you are matured enough to understand the importance of listening to the mere listening makes sense. So, anyway. স্যার আমাদের আমি এসেছিলাম গত ক্লাসে লাস্ট ক্লাসে এসেছিলে তাহলে দাও নাই কেন? স্যার বলেছিলাম 46 স্যার 46 তো যে আমি তো বলি 46 তো পেয়ে যাচ্ছে কিন্তু ওকে ঠিক আছে বসো। স্যার আমাদের খাতার কি অবস্থা? এমসিকিউ পার্টটা হয়েছে ভালো, এমসিকিউ পার্ট অনেকের ভালো হয়েছে, অনেকের না, অনেকে জিরো পেয়েছে। এমসিকিউ কয়টা ছিল? 12টার মার্কস 6 হয় না, হাফ করে। এমসিকিউতে কয়েকজন ফুল মার্কস পেয়েছে। সো দ্যাট ইন্ডিকেট যে আমি সাধারণত এমসিকিউ নিয়ে ক্লাসে আলোচনা করি। আলোচনা করার দরকার নাই যে এই তোমার ক্লাসে অনেকে এমসিকিউ সবগুলো কোশ্চেন ঠিক মতো বুঝতে পারছে না, একজন দুজন না, বেশ কয়েকজন, around 5-6 together both the section. এমসিকিউ পার্টটা আমি শুধুমাত্র দেখেছি, ডেসক্রিপটিভ পার্টটা আমি দেখি না। এখন ডেসক্রিপটিভ পার্টটা যে কয়েকটা দেখেছি দেখে আমি খুব হতাশ হয়েছি, বাট মার্কিং এগুলো করি না। এটা মেক এনি কমেন্ট অ্যাবাউট দ্য ডেসক্রিপটিভ পার্ট, বাট এমসিকিউ পার্টে এটা বোঝা গেছে যে কমিউনিকেশন গ্যাপ নাই, কিন্তু তোমাদের অবস্থা খুব খারাপ। যে দু তিনজন ভালো করছে তারা ঠিকমতো সমস্ত ক্লাস বুঝতে পারছে। সো সমস্ত এমসিকিউ যে তোমাদের বোঝা উচিত, সাধারণত ফুল মার্ক করে টিচার খুশি হয় যে ওকে কোনো একটা এমসিকিউ আমি এইরকম দেই নাই যে ওদেরকে ডিসকাস করা হয় নাই অথবা ওদের পারার কথা না। সো আই এম কনভিন্স দ্যাট এভরিথিং ওয়াজ ওয়েল টকড অ্যাবাউট, সো দ্যাট ইজ উইদিন দ্য সিলেবাস। কিন্তু সে এমসিকিউতে কিন্তু অনেকে বেশ খারাপ করেছে, বেশিরভাগই খারাপ করেছে। তো অনেকের জন্য ফুল মার্কস পাওয়ার কেস, বাট বেশিরভাগই কিন্তু এমসিকিউ পার্টও ধরতে পারছে না। না পারার অন্যতম কারণ হচ্ছে যে ক্লাস করছো না, অথবা ক্লাসটাকে যতখানি সিরিয়াসলি করা উচিত সেভাবে করছো না, সেভাবে করছো না। সো আই রিয়েলি আর্গিউ যে এটা করো, এটা করো। ওকে, ইন এনি কেস এইটা তোমার জন্য দরকার, তোমার লাইফের জন্য। তুমি এই এমসিকিউ 2 মার্ক বেশি পেলা কম পেলা এটা লাইফ থেকে থাকবে না, বাট এখান থেকে কিছু নলেজ যেটা তুমি ক্যারি ফরওয়ার্ড করবা বলে আমি আই ক্যান রিয়েলাইজ হাউ ইম্পর্টেন্ট ইট ইজ। সো দ্যাট ওয়াজ দ্য রিজন ফরওয়ার্ড টু টক অ্যাবাউট দ্যাট। Next, 77. Item number 77.
79, Yes, আচ্ছা sir. 81, Yes, sir. 80, 85, 87, 92, 94, Yes, sir. 96, Yes, sir. 98, Present, sir. 100, Present, sir. 100, Dulkoshila. Dulkoshila, Dulkoshila. অ্যাপ্লিকেশন তো আমার কাছে আসে না। স্যার আপনি একটা আমাকে সাইন করে আমাকে দিয়ে দিয়েছেন বলছেন যে যখন যে আমার অ্যাবসেন্ট থাকে একটা ফি আসে দিতে হয় তখন যেন আবার আপনাকে দেয় ওকে, ঠিক আছে বসো। 102, 4, 102, 4, 8, Yes, sir. 8K। তোমার কি সমস্যা?